মন তোরে বলি যত, তুই চলেছিস তোরই মতো। স্বার্থ কি আমার ছুটি তোর পেছনে? মন বলি তুই ফিরে যা, মন ছাড়া কি যায় রে বাঁচা। তুই ছাড়া কে আর আছে জীবনে? কি কারণ অকারণ এত করিস জ্বালাতন? ভালো লাগে না এ দোটানা চাতন সারাক্ষণ। বল না তুই বল না, কেন এ ছলনা? ও মন তুই বল না, ভালোবাসি বল না। বল না তুই বল না, দূরে গিয়ে ছলনা। ও মন তুই বল না, ভালোবাসি বল না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলেই চোখ তুলে সামনে তাকাতেই সাজ তার চোখ দাঁড়িয়ে যায়। বেলা ওয়াইন কালারের একটা রাইফেড শাড়ি পরেছে, পেটের দিকের অংশ বেরিয়ে আছে। তার জন্য সেখানে তার ভালোবাসার চিহ্ন স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। তার সাথে বেলাকে শাড়িতে দেখে নতুনভাবে আবারও নেশায় আসক্তি ভরে যাচ্ছে। তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নেয়, বেলার গলায় একটা কামড় দেয়। আমাকে কি তোমার নেশায় ভূত করে রাখার প্ল্যান আছে নাকি? তবে এটা আমার কোনো অসুবিধা নেই। সাজ দুষ্টু হেসে চোখ টিপে বলে ওঠে। বেলা সরে যেতে নিলে সাজ বেলাকে আটকে শাড়ির পিন খুলে দেয়, আর সাথে সাথে বেলার পেটের কাছের দৃশ্যমান অংশটা ঢেকে যায়। বেলা ভ্রু কুঁচকে তাকাতেই সাজ বেলার ঠোঁটে আলতো চুমু খেয়ে বলে ওঠে। আমার আদরের চিহ্ন দেখা যাচ্ছিল। বেলা লজ্জা পেয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। এদিকে সাজ বেলার এমন অবস্থা দেখে মুচকি হাসে। তারপরে বেলাকে নিয়ে বেরিয়ে যায়। সাজ বেলাকে চোখ বেঁধে নিয়ে আসে, ভেতরে নিতেই চোখ খুলে দেয়। বেলা প্রথম চোখ খুলে চোখ চেপে বন্ধ করে নেয়। পাশে সাজের চেপে ধরে, চারিদিকে কেমন অন্ধকার ছেয়ে আছে। বেলা আস্তে আস্তে তাকাতেই এবারে তার কাছে সামনের দৃশ্য হালকা হালকা পরিষ্কার হয়, আর সাথে সাথে চোখ স্থির হয়ে যায়, মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে যায়। দিশা! বেলা কিছুটা পিছনে সরে যায়। পাশে থাকা সাজের হাত আরো শক্ত করে চেপে ধরলো। অন্ধকার আলো আধারি রুমের মধ্যে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বেলা, চোখ সামনের দিকে স্থির হয়ে আছে। এক হাত সাজের হাত দিয়ে জড়িয়ে রেখেছে বেলা, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে পুরো। সাজ বেলার মুখের রিয়াকশন দেখে ওখানে থাকা গার্ডকে লাইট অন করতে বলে, যাতে বেলার এরকম অদ্ভুত না লাগে। সাজ ইশারা হতেই পুরো রুমের লাইট অন হয়ে যায়। লাইট অন হতেই বেলা সাজ মুখ জোরে চেপে ধরে। সাজ এক হাত বাড়িয়ে বেলার কোমর জড়িয়ে নেয়। বেলার স্তব্ধ মনকে ঘুরিয়ে নিতে বেলা চমকে গিয়ে সাজের দিকে তাকায়, তারপর আবারও সামনে তাকায়। দেয়ালের এক কোণে ঘেঁষে বসে আছে দিশা। মাথার চুলগুলো পুরো আওলা ঝাওলা আছে, ড্রেসটাও ঠিকঠাক নেই, কাঁধের দিকে অনেকাংশে ছিঁড়ে গেছে, হাতের উপরে প্রচুর আঁচড় ও নখের দাগ হয়ে গেছে, পায়ের অধিকাংশ জায়গা পুড়ে গেছে, ফেটে ফেটে রক্ত পড়ছে, পায়ের তলায় কাঁচ ফুটে আছে। হাঁটু মুড়ে দুই হাত ভেতরে রেখে মাথাটা হাঁটুতে রেখে আছে দিশা। মুখটা এখনো দেখতে পায়নি বেলা দিশার, কিন্তু দিশা এই অবস্থা দেখে বেলার কোনো কিছু স্বাভাবিক মনে হচ্ছে না। এইটুকু দেখে বেলা স্তব্ধ হয়ে গেছে। বেলা চিৎকার করাতে দৃষ্টি মাথা তুলে বসে, আর দিশা মাথা তুলে বেলার সাজকে জড়িয়ে ধরে। কোনো কথা বলতে পারে না। সাজ বেলাকে নিয়ে পাশে থাকা চেয়ারে বসে, তারপর বেলাকেও নিজের কোলের ওপরে তুলে বসিয়ে নেয় সাজ। বেলা এখনো সাজের বুকের মাঝে মুখ লুকিয়ে আছে। সাজ বেলাকে জড়িয়ে রেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর এদিকে তাদের এই দৃশ্য দেখে আগুন চোখ দিয়ে দিশা। বেবি, সামনে দেখো। ভয় কিসের? আমি আছি না তোমার সাথে, কিচ্ছু হবে না। আর আমি কিছু হতেও দেবো না। যারা যারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে তাদের হাল এইরকম হবে। সাজ বলে ওঠে। বেলা চমকে তাকায়, বুক করে মাথা তুলে
সাজের মুখের দিকে প্রশ্ন নিয়ে দেখে সাজ বেলার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বেলার ঠোঁটের উপরে আলতো করে চুমু খায়। তারপর সামনের দিকে ইশারা করে তাকানোর জন্য সাজ দিশার দিকে তাকিয়ে হিংস্রভাবে বাঁকা হেসে জিজ্ঞেস করে। তো কেমন লাগছে এখন দিশা? বেলা কিচ্ছু বুঝতে না পেরে সাজের মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ সে দিশার দিকে তাকাতে পারছিল না। দিশার মুখে এক সাইড পুড়ে গেছে, যা ঘাগুলো দগদগে হয়ে আছে। অন্যদিক থেকে মুখে 5 আঙ্গুলের দাগ বসে আছে, ঠোঁটের কোণে ফেটে রক্ত পড়ছে, মাথা ফেটে আছে, কোল বেয়ে রক্ত শুকিয়ে আছে। হাত দুটো মোটা কাটা শিকল দিয়ে বাঁধা, যার জন্য হাতে ফুটে গিয়ে রক্ত বেরোচ্ছে। তো ভাল লাগছে তো নাকি? তুই বেলাকে পুড়িয়ে মারতে চেয়েছিলি, তো আমি ভাবলাম সেই অনুভূতিটা কেমন হয় তুই একবার টেস্ট করে দেখ। কি তাই না? নিশ্চয় খুব এনজয় করছিস। সাজ বাঁকা হেসে বলে ওঠে। মানে কি বলছো? আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল মানে? বেলা আটকে উঠে সাজকে জিজ্ঞেস করে। সেদিন ইউনিভার্সিটিতে তুমি এমনি এমনি আটকে যাওনি, তোমাকে আটকে রাখা হয়েছিল, এবং এটা করেছে এই দিশা, তোমাকে আগুনে পুড়িয়ে ফেলতে চেয়েছিল। সাজ হিংস্রভাবে তাতে দাঁত চেপে বলে। বেলা এইটুকু শুনে ভয়ে সাজকে আরো শক্ত করে জড়িয়ে নেয়। সাজও 2 হাত আগলে নেয় বেলাকে। বেলা চোখ বন্ধ করলে সেই দৃশ্য মনে উঠলে ভয়ে আত্মা শুকিয়ে যায়। ওগুলো ভাবতেও ভয় হয়। আরো অনেক কিছু আছে জান, এটা তো এবারে করেছে, তোমাকে কষ্ট দিতেও আরো অনেক কিছু করে গেছে। বেলা চোখ তুলে সাজের দিকে তাকায়। সাজ আবারও বলতে থাকে। তোমার মনে আছে 4 বছর আগে প্রোগ্রামের দিন গ্রিন রুমে তোমার কাছে একটা মেসেজ যায়, যেখানে আমার সাথে দিশার কিছু ক্লোজ ছবি ছিল? বেলা মাথা নাড়া দিয়ে সাজ আবারও বলে ওঠে। ওইগুলো দিশা পাঠিয়েছিল, তবে ওটা যেমন উদ্দেশ্যে তোলা হয়েছে ওটা তেমন কিছু ছিল না। তারপরও তুমি আমাকে বিশ্বাস করে আমাকে প্রপোজ করলে, মনে আছে? তুমি আমাকে একটা গোলাপের বুকে দিয়েছিলে, মনে আছে? বেলা এবার চোখে পানি নিয়ে সাজের দিকে তাকায়। চোখ ফেটে আছে একরাশ অভিমান। সাজ বেলার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে বেলার ঠোঁটে আবারও চুমু খায়। মুচকি হেসে আবারও বলে ওঠে। ওই দিন আমার কিছু কারণ ছিল যার জন্য আমি তোমাকে তখন ফিরিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু একদিকে যেমন সত্যি আবার মিথ্যা। কারণ আমি তোমাকে সামনে থেকে সরিয়ে দিলেও মন থেকে পারিনি। বুকে হাজারো যন্ত্রণা কষ্ট নিয়ে আমি তোমাকে ওই দিন ফিরিয়ে দিয়েছিলাম। এর কারণ আমি তোমাকে পরে বল। ওই দিন তোমার দেয়া বুকে থেকে আমি একটা গোলাপ নিয়ে গিয়েছিলাম নিজের সাথে করে। তুমি তখন পিছন মুড়েছিলে, তাই তুমি জানতে পারো। তুমি কি সেই গোলাপটা আমাদের বাড়ির কোথাও দেখোনি? সাজ আবারও প্রশ্ন করে বেলাকে। বেলার চোখ মুখ মনে করার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখেছে। এটা শুকিয়ে যাওয়া গোলাপ। হ্যাঁ, মনে পড়েছে বেলার। সাজের সেই সিক্রেট ওয়ার্ড্রোব ছিল গোলাপটা। বেলা মাথা নাড়া দিয়ে সাজ মুচকি হেসে বলে আবারও। ওই দিন বুকে আমি পা দিয়ে পিষে যাইনি। বেলা এবার যেন আরো বেশি করে চমকে যায়। একবার দিশাকে দেখে সামনে তাকিয়ে আবারও সাজকে বলে ওঠে। আমি ওখানে থেকে বেরিয়ে যাওয়ার পর দিশার লোক গিয়ে ওটা পা দিয়ে পিষে দেয়। ওরা আড়াল করে দাঁড়িয়ে আমার উপর নজর রেখেছিল। দিশা আগে থেকেই তোমার করা পাগলামিগুলো জানতে পেরেছিল, আর তাই তোমাকে আমার থেকে দূরে সরানোর জন্য, তোমার মনে বিষ ঢুকিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে। তাহলে ওই মেসেজগুলো কি ছিল সাজ? বেলা বলে ওঠে। ওই দিন আমার একটা মিটিং ছিল, তাই আমি অফিসে গিয়ে আমার কেবিনেই আমি আমার মোবাইল রেখে মিটিং রুমে চলে যাই। ওই দিন আকাশও অন্য একটা আর্জেন্ট কাজে গেছিল, তাই আমাকে ফোন রেখে যেতে হয়েছিল। আর সেই সুযোগটাই কাজে লাগাই দিশা আমার ফোন থেকে তোমাকে SMS করে ডিলিট করে দেয়, যাতে আমি কিচ্ছু জানতে না পারি। সাজ এইটুকু বলে মাথা থেমে যায়। সাজ বেলার দিকে তাকিয়ে দেখে বেলার চোখ মুখ পুরো রাগে লাল হয়ে গেছে। রাগী চোখে দিশাকে দেখছেন, যে এই মুহূর্তে তাদের মাথা বাঁকিয়ে মুখে শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে। এরপরও তোমাকে অনেকভাবে মারতে চেয়েছে। তোমার মনে আছে যেদিন আমি তোমাকে তুলে বিয়ে করি? ওই দিনও তোমাকে মেরে ফেলার চেষ্টা করছিল, তোমার পেছনে লোক লাগিয়ে দিয়েছিল। সেদিন আমি সময় মতো পৌঁছে তোমাকে তুলে নিই। আমি আর এক মুহূর্ত তোমাকে একা ছাড়তে চাইনি, তাই তোমাকে বিয়ে করে নিজের কাছে নিয়ে এসেছিলাম। ওই দিন যদি আমি এক মুহূর্ত দেরি করে পৌঁছাতাম তাহলে ভাবতেও পারছি না। সাজ বলে ওঠে। আহা, তোকে মেরে ফেলতে চেয়েছিলাম কতবার, কিন্তু তুই মরিসনি। তোকে ওই দিন তুলে নিয়ে গিয়ে ওরা তোকে রেপ করতো, তারপর তোকে মেরে ফেলতো। আরও একটা সিক্রেট জানিস কি? তোর বাবা মাও আমার জন্য আমার বাবার হাতে মরেছে। বলে বিশ্রীভাবে হেসে ওঠে দিশা। এটা শুনে যেন বেলার মাথায় রক্ত চেপে বসে। বেলা সাজের কোলে থেকে উঠে গিয়ে দিশার গায়ে জোরে একটা পাঞ্চ করে। দিশা ছিটকে দূরে পড়ে, নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছে।
বেলা চোখ থেকে আগুন ঠিকরে বেরিয়ে আসবে এমন অবস্থা। দিশা হাসতে হাসতে উঠে বসে। নাক থেকে গলে থেকে রক্ত পড়ছে। তোকে মারার জন্য আমি রনির সাথেও হাত মিলিয়েছিলাম, কিন্তু ওই বীজটা তোকে ভালোবেসে ফেললো। তাই তোকে পাওয়ার জন্য তোর মামিকে টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিল, কিন্তু সাজ তার আগেই তোকে বিয়ে করে ফেললো। হা হা। তোকে তোলার জন্য আমার ভাইকে তোর পিছনে লাগিয়েছিলাম, কিন্তু আমার ভাইকে ওই সাজ মেরে ফেলেছে। মনে আছে ম্যাডি? ম্যাডি? বেলা ভ্রু কুচকে তাকায়। হ্যাঁ, ম্যাডি আমার ভাই ছিল, আমার ভাই। কিন্তু আমি তাকে হারিয়ে ফেলেছিলাম, তাই তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওই সাজ তোকে বাঁচিয়ে নিয়েছিল। আবারও তোকে মারার জন্য আমি স্পেশাল গানস নিয়েছিলাম, যে তোকে এক টার্গেটে শ্যুট করে দিত, কিন্তু আফসোস। দিশা মুখ দিয়ে আওয়াজও বের করে আবার বিশ্রীভাবেও হেসে ওঠে। বেলা ভ্রু কুচকে তাকায়। তার মানে পরে সেদিন বারান্দায়ও দাঁড়িয়েছিল। তার কিছু পরে সাজ এসে তাকে টেনে নিয়েছিল, আর সাথে সাথে একটা গুলি ওদের পাশ কেটে বেরিয়ে গিয়েছিল। ভাবতে যেন এবার বেলার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তুই জানিস তোর বাবা মাকে কেন মরতে হয়েছে? শুধু আমার জন্য। তোর বাবা তোকে একটা বড় ডল কিনে দিয়েছিল না? ওটা আমিও পছন্দ করেছিলাম, কিন্তু তোর বাবা তোর জন্য নিয়ে চলে যায়। আমার খুব রাগ লেগেছিল। তারপরেই একদিন আমি স্কুল থেকে ফেরার সময় গাড়িতে উঠে দেখি তোর বাবা আর মা রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে। দেখেই আবার আমার মাথায় রাগ উঠে যায়। তোর বাবাকে দেখেই আমি একটা পাথর ছুঁড়েছিলাম, কিন্তু সেটা তোর বাবার লাগেনি। তাই আমি নিজের হাতেই একটা পাথরের টুকরো নিয়ে রাস্তায় পার হয়ে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে, যার জন্য আমার পা ভেঙে গিয়েছিল, মাথা ফেটে গিয়েছিল। তোর বাবা তখন এসে আমাকে তুলে ওখান থেকে আমার ড্রাইভারকে আমার বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমার মনে রাগটা থেকেই যায়। তাই বাড়িতে গিয়ে বলি তোর বাবা আমাকে গাড়ি নিয়ে ধাক্কা দিয়েছে। আর সেটা শুনতেই আর আমার কষ্ট কান্না দেখেই আমার বাপি খোঁজ নিয়ে জানতে পারে যে তোর বাবা আর আমার বাবা একমাত্র শত্রু। বলে হেসে ওঠে দিশা। এগুলো শুনতে বেলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, চোখ মুখ লাল হয়ে গেছে। বেলার পাশে টেবিলে থাকা লাঠি তুলে নেয়। সেটা নিয়ে বেলা দিশার গায়ে জোরে জোরে পেটাতে থাকে। বেলার কোনো দিকেই কোনো খেয়াল নেই, সে শুধু এখন দিশাকে শেষ করতে উঠে পড়ে লেগেছে। বেলা এক নাগাড়ে পিটিয়ে যাচ্ছে। দিশা মাথা, মুখ, হাত বা পেট রক্ত পড়ছে বেলার মারার জন্য। দিশা শেষে অজ্ঞান হয়ে যায়, মাটিতে হেলে পড়ে। তবুও বেলা পিটিয়েই যাচ্ছে। সাজ উঠে সে বেলাকে দুই হাত দিয়ে জড়িয়ে নিয়ে সরিয়ে নেয়। বেলায় এখনও হাত পা মুছে ছুটছে। আজ বেলাকে দুই হাত দিয়ে জড়িয়ে নেয় নিজের সাথে। বেলার হাতে থাকা লাঠিটা ফেলে দেয়। বেলা সাজের কাঁধে কান্নায় ফেটে পড়ে। এক বুক হাহাকার ফুটে আছে বেলার। এই কান্নার সাথে সাজ বেলাকে জড়িয়ে নিয়ে বেরিয়ে যায়। গার্ডকে ইশারা করে অর্ডার দিয়ে যায় দিশার চ্যাপ্টার ক্লোজ করতে। আকাশ হাঁটু কেড়ে আলিয়ার সামনে বসে বলে ওঠে। সামনে দাঁড়ানো আলিয়া যেন অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে গেছে। কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না। হঠাৎ করে এই সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে বেলার সাথে দেখা করতে এই বাড়িতে এসেছিল প্রতিদিন এর মতো, কিন্তু হঠাৎ করেই সব কটা তাকে ধরে নিয়ে আসে রুফটপে। তারপরে সব কটা কোনো না কোনো বাহানা দিয়ে কেটে পড়ল। আলিয়া এক মনে দূরের আকাশ দেখছিল। শান্তা নিরিবিলি পরিবেশে হঠাৎ পাশে কার উপস্থিত অনুভব করে। পেছনে মুড়ে তাকাতে অবাক হয়ে যায়। তার সামনে হাঁটু মুড়ে বসে আছে আকাশ। Will you be mine, Alia, forever? Will you hold my hand until die? আকাশ হাঁটু গেড়ে আলিয়ার সামনে বসে বলে ওঠে। আমি জানি আমাদের মধ্যে তেমন কোনো ব্যাপার নেই, তবুও এতটুকু আমি জানি তুমি আমাকে পছন্দ করো। তোমার সাথে হয়তো আমার দেখাটাও তেমন হয়নি, তবে তোমাকে যেতটুকু দেখেছি তাতেই আমার তোমাকে ভালো লেগে গেছে। সব সময় তোমার মুখটা আমার চোখের সামনে বেশি ওঠে। আমি এটাই এড়িয়ে যেতে চেয়েছি, কিন্তু আমি এটা করে উঠতে পারিনি। এটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এই অনুভূতিটাকে কি বলে আমি জানি না, তবে এতটুকু জানি তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ঠিক থাকবো না। তোমাকে আমার সঙ্গে চাই সারা জীবনের জন্য। তোমাকে পাশে পেতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। দেখো, আমি জানি এটা কেমন একটা ব্যাপার হয়ে গেল যে দেখা হলো মাত্র কয়েকদিন,
আর তারপরেই তোমাকে বিয়ের জন্য প্রপোজ করা। যদিও এটা কোনো প্রপার প্রপোজ হয়ে ওঠেনি। না তোমাকে ভালোবাসি বলেছি, না বলেছি ডেটে যাওয়ার জন্য। আমি জানি না ভালোবাসা কী, কিন্তু আমি জানতে চাই তোমার সাথে থেকে তোমাকে ভালোবেসে আমি জানতে চাই ভালোবাসা আসলে কি, আর কতটা নেশাগ্রস্ত, কতটা আসক্তিময়। আমি বিয়ের পর তোমার সাথে জমিয়ে প্রেম করতে চাই। সবাই বিয়ের আগে প্রেম করে, কিন্তু আমি চাই উল্টো, যেখানে থাকবে না কোনো লুকোচুপি, কোনো পিছু টান। আমি আমার সাধ্য মতো তোমার সব ইচ্ছা পূরণ করতে চাই। তোমার প্রেমে হাবুডুবু খেয়ে তোমার সাথে তোমার মতো করে পথ চলতে চাই, যেখানে থাকবে না কোনো লোক দেখানো কোনো কিছু। যা থাকবে সেটা শুধু অন্তরস্থলের ভালোবাসা। দেখো, আমি এর আগে কখনো প্রেম, ভালোবাসা, প্রপোজ এইসব নিয়ে ভাবিনি, তাই আমি জানি না যে কিভাবে প্রপোজ করতে হয়। আমি কোনো ফিল্মি ডায়লগ জানি না। আমি শুধু আমার মনের কথাটা তোমাকে জানালাম। আকাশ মাথা তুলে আলিয়ার দিকে তাকিয়ে দেখে যে এখন মুখ হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আকাশ উঠে দাঁড়িয়ে যায়, আরও এক পা এগিয়ে যায় আলিয়ার দিকে। দেখো, সম্পর্কের বয়সটা আসল নয়। কারোর প্রথম দেখায় ভালোবাসা হয়ে যায়, আবার কারো 1 বছর লেগে যায়, 5 বছরের সম্পর্ক বিচ্ছেদ হয়, আবার 1 মাসের সম্পর্ক বিয়ে হয়। তাই সম্পর্কের বয়সটা কখনো আসল নয়, এটা কখনো বড় হতে পারে না। একে অপরের প্রতি গুরুত্বটাই আসল। একটা সম্পর্কের মধ্যে যতটা ভালোবাসা থাকুক না কেন, সেটা যত পুরনো হোক না কেন, সেখানে যদি গুরুত্ব না থাকে, একে অপরের প্রতি যদি কোনো কেয়ার না থাকে, তাহলে নিত্যদিনের অবহেলায় ভালোবাসার সম্পর্ক আস্তে আস্তে বাটা পড়তে থাকে, আর সেটা হয়ে যায় বিচ্ছেদ। তাই আমি সব সময় মনে করি একটা সম্পর্কের মধ্যে গুরুত্বটাই আসল। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশ্বাস, ভালোবাসা এইগুলো প্রয়োজন হয়, না সময়সীমা। তাই আমি আমাদের সম্পর্কটাকে সারা জীবনের বাঁচিয়ে রাখতে চাই, মৃত্যু পর্যন্ত। তাই তুমি কি আমাকে হাতটা ধরবে? আকাশের বলতে দেরি, কিন্তু আলিয়ার আকাশের বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি নেই। আকাশকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে থাকে আলিয়া। আকাশের 2 হাত দিয়ে শক্ত করে আলিয়াকে জড়িয়ে নেয় নিজের সাথে। আকাশের চোখের কোণে পানি চিকচিক করে ওঠে, আর মুখে ফুটে ওঠে একটা অনাবিল হাসির রেখা, যেটা পৃথিবীর সব থেকে অমূল্য কোনো জিনিস পেয়ে যাওয়ার খুশি। আলিয়া আকাশকে ছেড়ে দাঁড়িয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে দেয়। চোখের কোণে পানি আর মুখে রয়েছে এক ঝলক হাসি। আকাশও মুচকি হেসে আলিয়ার বাড়িয়ে দেওয়া হাত পেয়ে পরিয়ে দেয় নিজের নামের রিং। আবারও একে অপরের আলিঙ্গনে আবদ্ধ হয়। हुए आप तो लड़की भी मान गई, तो अब शुरू हो जाए शादी की तैयारी। বেদ পেছন থেকে বলে ওঠে। ওম লাফিয়ে লাফিয়ে বলে ওঠে। সবগুলো পেছন থেকে হৈ হৈ করতে করতে বেরিয়ে আসে। আলিয়া আকাশ থেকে ছেড়ে দাঁড়ায়, মুখে রয়েছে হাসি, চোখে রয়েছে লজ্জা। আকাশ সবার দিকে তাকিয়ে হেসে ফেলে। সবগুলো এসে ওদের দুজনকে জড়িয়ে ধরে বাধাই দিতে থাকে। সবগুলো হইচই শুরু করে দেয় আনন্দে। টুসুন বেবি, এবার আমাদেরও বিয়ে করে নেওয়া উচিত, কি বলো? আর কতদিন এইভাবে দূরে দূরে থাকবো? আর তো আমার দিয়ে এই দূর বরদাস্ত হচ্ছে না। নিশান শান্তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ রেখে বলে ওঠে। শান্তা নিশানের এই নিঃসময় আওয়াজ শুনে কেঁপে ওঠে। জোরে নিঃশ্বাস টেনে নিয়ে মুখে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। কিন্তু আমি তো বিয়ে করতে চাই না। শান্তা নিজেকে স্বাভাবিক রেখে বলে ওঠে। মানে? নিশান শান্তাকে ছেড়ে সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে। মানে আমার এখন বিয়ে করার তো কোনো ইচ্ছেই নেই। বিয়ে করলে তো এটা করো না, ওটা করো না, এখানে যেও না, ওই করো না। না বাবা, আমি এখন কোনোভাবেই বিয়ে করছি না। শান্তা বলে ওঠে। আরে বেবি, আব ইতনা ভি মাত তার পাও ইয়ার। আমি এমন কিছুই করব না, তুমি যা খুশি করতে পারো, যেখানে খুশি যেতে পারো, ব্যাস বিয়ে করে নাও না বেবি, প্লিজ। নিশান কাঁদো কাঁদো ভাবে বলে ওঠে। পাক্কা প্রমিস? শান্তা চোখ উল্টে জিজ্ঞেস করে। আরে হ্যাঁ, পাক্কা প্রমিস, গড প্রমিস, তোমার প্রমিস। নিশান তাড়াতাড়ি করে বলে ওঠে। ওকে, তো ফির চলো শাদি কার লেতে হ্যাঁ। চোখ বড় বড় করে শান্তা বলে ওঠে। হ্যাঁ। নিশান যেন অবাক হয়ে গেছে। আরে বিয়ে করবো না, ঠিক আছে, করতে হবে না। শান্তা বলে ওঠে। এই না,
বিয়ে করব তো। নিশান শান্তার কাছে এসে বলে ওঠে। শান্তা নিশানের এমন করতে দেখে হেসে ফেলে, আর নিশান সাথে সাথে শান্তাকে কোলে উঠিয়ে নিয়ে ঘুরিয়ে নেয়, নিজের মুখের সামনে করে নিয়ে শান্তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এই তুমি কি আমাকে সত্যি ভালোবাসো নাকি বলো তো? সারা চোখ মোটকে জিজ্ঞেস করে ওঠে বেদকে। হ্যাঁ সোনা, ভালোবাসি তো তোমাকে। বেদ সবার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে ওঠে। এই দূরে থাকো, একদম কাছে আসবে না, একদম কোনো লুতুপুতু নাই। ভালোবাসা সারা মুখ বেঁকিয়ে বলে ওঠে। আরে শাহরুখ, আমি ভালোবাসি তো তোমাকে। বেদও ওঠে। ভালোবাসা না ছাই, ভালোবাসা যখন তাহলে ভাইয়ের কাছে আমাকে চেয়ে নিতে পারছো না কেন বলো? সারা রেগে বেদের দিকে তেড়ে গিয়ে বলে ওঠে। আরে বলবো তো, জিজের কাছে আমাদের কথা বলবো, তুমি রাগ করছো কেন? বেদ সারাকে শান্ত করতে বলে ওঠে। প্রেম করতে পারো অথচ হাত চাইতে পারো না, হাত চেয়ে নিতে যত আমতা আমতা ভাব, তাই না? সারা বেদের কলার ধরে বলে ওঠে। না না, একদমই না। বেদ সারার কোমর ধরে বলে ওঠে। তোমাকে আমি আজকে সময় দিলাম, যদি বলতে পেরেছো তো ভালো কথা, না হলে আমি ভাইকে বলে অন্য কাউকে বিয়ে করে নেব। সারা বেদের হাত কোমর থেকে সরিয়ে চিৎকার করে বলে ওঠে। বেদের দিকে আগুন চোখে তাকিয়ে বের হয়ে যায়। আরে বেবি শোনো তো, আমি তো বলবো, শোনো না। পেছন থেকে বেদ সারাকে ডাকতে থাকে। সারা চলে যেতেই বেদ মুখ ফুলিয়ে নেয়, কোমরে এক মাথায় এক হাত চুলকাতে থাকে। আরে ইয়ার, পৃথিবীতে মেয়েগুলোই কেন এমন হয়? হ্যাঁ, কেমন একটা আজীব প্রাণী মায়েরি, বেদ মনে মনে ভাবতে থাকে। ড্রয়িং রুমে বসে সবাই গল্পে মত্ত। এখন সবাই গল্পের মেইন টপিক হলো আলিয়া ও আকাশকে নিয়ে। এখানে সব কটা জোড়া সারি সারি বসে আছে, শুধুমাত্র সাত ছাড়া। এতে যদি বেলার কোনো অসুবিধা হচ্ছে না, বরং আরও বেশি বেশি করে সবার প্রেম কাহিনীর মধ্যে ঢুকে পড়ে গল্প শুনতে আছে। সারা বেদের থেকে দূরে বসে আছে, তাকিয়েও দেখছে না। বেদ বারবার ইশারা করছে সারাকে, তাতেও তার কোনো হেলদোল নেই। অন্যদিকে শান্তাকে সবার আড়ালে কোমর জড়িয়ে ধরে বসে আছে নিশান। সবার চোখের আড়ালে কয়েকবার চুমু খেয়ে ফেলেছে। বেলা আলিয়াকে জড়িয়ে বসে আছে, আর আকাশ একটু দূরে বসে ওদের সাথে কথা বলছে। এখানে শ্বাস থাকলে বরং আকাশ চুপচাপ থাকতো, বস বলে কথা। ওম জাকিয়া দুজনের সাথে গায়ে হেলান দিয়ে বসে আছে, একে অপরের ওপর জড়িয়ে নিয়ে। ওদের কোনো ব্যাপার নেই এখন, না ওদের দুজনের মধ্যে কোনো ভাব আছে বিয়ে করার প্রপোজ করতে হবে বা বাড়িতে বলতে হবে। তারা দুজনে তো বড় মস্তিতে আছে। যদি বলা হয় চলো তোমাদের এক্ষুনি বিয়ে দিয়ে দেব, তো মনে হয় ওরা লাফিয়ে লাফিয়ে চলে যাবে বিয়ে করতে। তবে এদের সবার থেকে একটু আলাদা ভাব, এক জোড়া বসে আছে, তাদের প্রেম আলাপ করছে। দূরে দুইজন এক টেবিলের সামনাসামনি বসে একে অপরের সাথে চোখে চোখ ইশারায় কথা বলছে। টেবিলের ওপরে হাতে হাত রেখে আর টেবিলের তলা থেকে একে অপরের পায়ের ওপরে পা দিয়ে স্লাইড করছে। রুহি মাঝে মাঝে শারিফের দুষ্টু মিষ্টি ইশারায় লজ্জায় লাল হয়ে চোখ সরিয়ে নেয়। সাজ সিঁড়ি দিয়ে নামতে নামতেই থমকে দাঁড়ায়। সে ভ্রুকুচকে নিজের চোখ ঘুরিয়ে ফিরিয়ে ড্রয়িং রুমে হতে থাকা বৈচিত্র্যময় দৃশ্য দেখতে থাকে। চারিদিকে যেন প্রেমের পসরা জমে আছে, একে অপরের প্রেমে যেন ডুবে আছে। তারপরেই চোখ ঘুরিয়ে দেখতে পায় তার পাগলিটাকে যেন তার খুশি দ্বিগুণ হারে বেড়ে গেছে। সে সবার সাথে মিশে গল্পে মশগুল হয়ে আছে, আর কথায় কথায় খিলখিল করে হেসে উঠছে, যার জন্য গালের ডিম্পল পড়েছে, আর সাইড এর গজরাত দেখে যাচ্ছে, যার জন্য তার পাগলিটাকে আরও সুন্দরী লাগছে। এটা দেখে সাজের চোখ উজ্জ্বল হয়ে ওঠে, ঠোঁটের কোণে একটা মুচকি হাসি খেলে যায়। কিন্তু এটা চিরস্থায়ী হয় না বেশিক্ষণ। পেছন থেকে কারো ডাক সবার হুঁশ ফিরে, সবাই নিজের গল্প থামিয়ে পেছনে মুড়ে তাকায়, আর সাথে সাথে সবার মুখে চিত্রটাই পাল্টে যায়। এতক্ষণে হাসি খুশি থাকা মুখগুলো রাগে বিরক্তি ভরা হয়ে যায়, আর সাজ সিঁড়ির ওখানেই দাঁড়িয়ে থাকে, চোখ মুখ পুরো লাল হয়ে যায়, হাতের মুঠো শক্ত করে নেয়। মাথার রগগুলো যেন ফুলে ফুলে উঠেছে। সামনে দাঁড়ানো আর কেউ নয়, বেলার মা। হুইল চেয়ারে বসা এক ব্যক্তি ভেতরে প্রবেশ করে। বেলা পেছনের দিকে তাকিয়ে চমকে ওঠে। প্রথমে তার মা দেখে চোখ মুখ শক্ত হয়ে গেছিল,
কিন্তু পেছনে থেকে হঠাৎ করেই তার বাবাকে হুইল চেয়ারে বসে আসতে দেখে বুকের মধ্যে ধক করে ওঠে। তার ভাই তার বাবাকে ভেতরে নিয়ে আসছে। বেলা একটু দেরি না করে ছুটে যায় সেদিকে। বাবাই তোমার এমন হলো কি করে? হ্যাঁ, তুমি হুইল চেয়ারে বসে কেন? বলো না কি হয়েছে তোমার? বেলা তার বাবাই উদ্দিন আদিব মজুমদারকে জড়িয়ে রেখে কান্না করতে করতে বলে ওঠে অস্থির হয়ে। সিনু, বাবাইয়ের এই অবস্থা কি করে হলো বল? কি রে, কি করে হয়েছে? বেলা তার ভাইকে জিজ্ঞেস করে ওঠে। বেলা নিজের বাবা মা মরে যাওয়ার পর এই একটাই মানুষ ছিল যে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এটা তার নিজের বাবা নয়, এটা নিজের আপন মামা। বাবা মরে যাওয়ার পর থেকে মামাকে বাবাই বলে ডাকতো, আর মামিকে শুধু মা। বেলা অনেক ছোটবেলায় বাবা মাকে হারায়। তখনও আলিয়াকে মা বলতে দেখে দেখে নিজেও মা বলে ডাকতো। কিন্তু এই মহিলা কখনো মা হওয়ার কাজ করেনি, তার থেকেও জঘন্য ব্যবহার করেছে সবসময়ই বেলার সাথে। বেলার বাড়ি এসেই থাকতো, তার বাবার বিজনেস নিয়ে তাদের সংসার চালাতো, আর বেলাকে দিয়ে কাজ করাতো। আস্তে আস্তে বেলা সব কিছু নিয়ে নেয়। এই বাড়িতে থাকতে একমাত্র তার বাবাই আর তার দিয়া আলিয়াকে দেখিয়ে রাখতো সব সময়। আর সোনুও তো ছোট, তাদের বরং তাকে দেখে রাখতে হতো। বেলা, কান্না বন্ধ কর, বাবা ঠিক আছে। বাবার পায়ে চোট লেগেছে, পড়ে গিয়ে তাই। আলিয়া উঠে এসে বেলাকে চুপ করতে বলে ওঠে। দিয়া, তুই আমাকে বলিসনি কেন? হ্যাঁ, বাবাইয়ের অবস্থার কথা আমাকে তুই আগে কেন জানাসনি? বেলা বলে ওঠে। আরে শোনো মা, তুই শুধু শুধু চিন্তা করবি, তাই আমি বারণ করেছিলাম। বেলার বাবাই বলে ওঠে। বেলা আর কোনো কথা না বলে তার বাবাইকে নিয়ে ভেতরের দিকে হাঁটা দেয়। পেছন থেকে আবারও ডাক আসতেই বেলা থেমে যায়, কিন্তু পেছনে ঘোরে না। বলেই বেলার মা এগিয়ে আসতে থাকে বেলার দিকে। ওখানেই দাঁড়ান, আর এক পাও এগোবে না। সাজের দমদার তীক্ষ্ণ আওয়াজে বলে ওঠে। সবাই পেছনে মুড়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা সাজের দিকে দেখতে থাকে। এখন কেউ সাজের কঠিন রাগী মুখ দেখে থমকে যাবে। বেলা চোখে পানি নিয়ে সাজের দিকে তাকায়। সাজ আস্তে আস্তে নেমে এসে বেলার কাছে গিয়ে বেলার চোখের পানি মুছে দিয়ে ইশারায় চোখের পানি ফেলতে বারণ করে। আপনার সাহস হলো কি করে এই বাড়িতে পা রাখার? আর মা কোথায় পেয়েছেন? বেলা আপনার কেউ না, কোন সাহসে এখানে এসেছেন? সাজ চিৎকার করে বলে ওঠে। সাজের চিৎকার ওখানে থাকা বাকি সবাই চমকে ওঠে। বেলা তাকিয়ে আছে সাজের দিকে, আর বাকিরাও একবার, সাজও একবার ভয়ে কুঁকড়ে থাকা বেলার মায়ের মুখের দিকে তাকায় সবাই। বেলার মা ইনিয়ে বিনিয়ে বলে ওঠে। হ্যাঁ, কোলে পিঠে নয়, খাটিয়ে বড় করেছো, যাতে বড় করে বিক্রি করতে পারো টাকার লোভে। সাজ তীক্ষ্ণ গলায় চিৎকার করে বলে। ওখানে থাকা সবাই সাজের এমন কথায় চমকে ওঠে। আলিয়া সোনু চুপ করে দাঁড়িয়ে আছে। তারা জানে তাদের মায়ের কীর্তি। বেলা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। বেলা আগে হলে এতক্ষণ গলে যেত। ওদের দুঃখের কাহিনী শুনেই কিন্তু দিশার থেকে ওর মায়ের কাহিনী শুনে নিয়েছিল আগে থেকেই, তাই আর চিড়ে ভেজেনি। কিন্তু এখানে থাকা বাকিরা রেগে গেছে এই কথায়। আর বেলার মা তো পুরো চমকে উঠেছে সাজের কথা শুনে। কি ভেবেছেন আপনি, যে আপনার কুকীর্তিগুলো চাপা থাকবে? আপনি যে বেলাকে বিক্রি করে দিয়েছিলেন রনি মেহতার কাছে টাকার লোভে, সেটা কি মনে করেছেন আমি জানি না? ওর বাড়িতে থেকেই ওর বাবার বিজনেস নিজের নামে করে নিয়ে ওকে আপনি কাজের লোকের মতো ট্রিট করেছেন। তাহলে এখন কি করে ভাবলেন যে ও আপনাকে সাহায্য করবে? সাজ জোরে গম্ভীর আওয়াজে বলে ওঠে। যে নিজের স্বামীর এই অবস্থা করতে পারে, সে কখনোই একজন মা স্ত্রী হতে পারে না। সাজ বলে ওঠে। মানে কি বলতে চাইছো তুমি? বেলা চমকে গিয়ে বলে ওঠে। তোমার বাবাইয়ের এই অবস্থার জন্য এই মহিলা দায়ী। তোমাদের বাড়িটা এই মহিলা বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু তোমার বাবাই বাধা দিতেই তোমার বাবাকে সিঁড়ি থেকে ফেলে দেয়। সোনু আমাকে ফোন করে সবটা জানায়। আমি আর তোমার বাবাই আলিয়াকে বারণ করেছিলাম যেন এখন তোমাকে না জানানো হয়। তখন তুমি দিশার কথাগুলো নিয়ে অনেক ভেঙে পড়েছিলে, তাই। সাজ ধীর গলায় বেলাকে বুঝিয়ে বলে। উঠে বেলার এই কথাগুলো শুনে যেন স্তব্ধ হয়ে গেছে। একটা মানুষ কিভাবে এতটা খারাপ নিচ মন মানসিকতার হতে পারে? সাজ, কল দা পুলিশ। বেলা কঠিন গলায় বলে ওঠে। ওখানে থাকা বাকি সবাই প্রথমে বেলার কথায় অবাক হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেই আবার ঠিক হয়ে গেছে। তারা এটা ভেবেই খুশি হয়েছে যে বেলা আবার ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছে। অফিসার, ভেতরে আসুন।
বেলা বলতে দেরি কিন্তু সাজের কাজ করতে দেরি নেই। বেলা অবাক চোখে সাজের দিকে তাকাতেই সাজ মুচকি এসে বেলার নাক টেনে দিয়ে বলে ওঠে, আমি জানতাম তুমি পুরোটা শোনার পর এমন কোনো সিদ্ধান্ত নেবে, তাই আগে থেকেই আবার কল করা ছিল, শুধু তোমার বলার অপেক্ষা ছিল। বেলা কোনো কথা না বলে চুপচাপ শুধু সাজের মুখের দিকে তাকিয়ে আছে আর ভেবে যাচ্ছে সাজের কথা। সে কিছু ভাবলেই বা কখনো কি করতে পারে সেটা সাজ তার কিছু না বলতেও বুঝে ফেলে। তার মুখে ফুটে কিছু বলতে হয় না, তার আগেই কাজ হয়ে যায়। বেলার মা আর্তনাদ করতে করতে বলে ওঠে, আমাদের কোনো মা নেই, আজ থেকে আমরা এটাই জানবো। হালিয়া সোনুকে জড়িয়ে শক্তভাবে বলে ওঠে, আমার মা আমার ছোটবেলায় মারা গেছে। আমার কোনো মা নেই। আর এতদিন যাকে মা বলে জেনেছি সে কখনোই আমার মা হওয়ার যোগ্যতা রাখে না, আর কখনো হতেও পারে না। অফিসার এনাকে নিয়ে যান আর দেখবেন যেন পালাতে না পারে। পুরো কথা বলতে না দিয়ে বেলা বলে ওঠে। অফিসার নিয়ে চলে যেতেই বেলা ঘুরে দাঁড়িয়ে সাজের বুকে মুখ গুজে কান্না করে ওঠে। এদিকে সোনু ও আলিয়ার চোখের কোণে পানি ফুটে উঠেছে। সাজ বাবাই আর সোনু এখন থেকে আমাদের সঙ্গে থাকবে? বেলা জিজ্ঞেস করে ওঠে। কখনোই না, ওরা আমাদের সাথে থাকতে পারবে না। সাজ কঠিন গলায় বলে ওঠে। সাজ, বেলা চিৎকার করে ওঠে। বাকি সবাই অবাক হয়ে গেছে। তারা সাজের কথা শুনে যেন এটা বিশ্বাস করতে পারছে না যে সাজ এই কথা বলতে পারে। কি সাজ, কি? সাজ চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করে ওঠে বেলাকে। বেলা অবাক হয়ে আছে সাজের দিকে। তোমার বাবাই আর সোনু যদি এখানে থাকে তাহলে তোমাদের বাড়ি আর বিজনেসের দায়িত্ব কে নেবে শুনি? সাজ চোখ ঘুরিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করে। বেলা অবাক, একবার তার বাবাই আর একবার সাজের দিকে তাকায়, যে এখন হাসি মুখে দাঁড়িয়ে আছে। বাকিরাও আরো অবাক হয়ে তাকিয়ে আছে। আরে বাবা, তোমার মায়ের থেকে আমি তোমার সবকিছু নিয়ে নিয়েছি। বাড়িটা আমি তোমার বাবাই আর সোনুর নামে ট্রান্সফার করেছি, পরে তোমার বাবাটা আলিয়ার নামে হয়ে যাবে। আর বিজনেসেও 50% সোনু শেয়ার দিয়েছি। তাই ওরা যদি আমাদের সাথে থাকে তাহলে ওরা ওগুলো দেখবে কি করে শুনি? হ্যাঁ, ওরা আমাদের সাথে থাকতে পারে, যখন খুশি আসতে পারে, যেতে পারে। বুঝলে কিছু? সাজ হেসে বলে ওঠে। সাজ! বেলা চোখের পানি আরো মুখে হাসি নিয়ে বলে ওঠে। আমি জানি জান তুমি কি বলতে চাইছো, আমি এটা পরে শুনবো। এখন তুমি সবার সাথে আনন্দ করো, আর তোমার বাবাই যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আমাদের সাথে থাকবে। এখন ঠিক আছে? আর হ্যাঁ, একটা কথা, তুমি তোমার ডান্স ও ইউনিভার্সিটি করার পরেও যদি চাও তো তুমি আমার অফিসের দায়িত্ব নিতে পারো, কারণ আফটারঅল তুমি ওই কোম্পানির চেয়ারম্যান। সাজ বেলার গালে হাত রেখে বলে ওঠে। সাজের কথা শুনে এখনো ওখানে থাকা প্রত্যেকে খুব খুশি হয়ে যায়। এতক্ষণ তাদের মনে থাকা অবাক কাটিয়ে ওঠের পরে কথাগুলো বুঝতে পারে সাজ কোনো ভেবেছিল, তাই সবাই একসাথে তাকে আনন্দতে মেতে ওঠে।